ঋণ মানুষকে গরিব করে না, অগোছালো জীবন গরিব করে। আজ যদি পেট ভরে কম খেতে হয় তাতে লজ্জা নেই। লজ্জা তখনই যখন ঋণের ভারে মাথা নত থাকে। ইনকাম কম, মাথায় ঋণের বিশাল বোঝা, তাই বলে কি জীবন থেমে থাকবে? অবশ্যই না। টেনশন বা তাড়াহুড়া না করে ধৈর্য ধরে আগাতে হবে। উপরে যিনি আছেন তিনি যেমন বিপদ দেন, আবার বিপদ থেকে মুক্তির পথও তিনিই দেন। তাই তার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, দিন আনা দিন খাওয়া সংসারও একদিন নিশ্চিন্তে ঘুমাতে পারে। এই বিশ্বাসটাই কিন্তু ঋণ ভাঙার সবচেয়ে বড় শক্তি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দিন আনা দিন খাওয়া সংসারে 450 টাকা প্রতিদিনের আয়ে কিভাবে সংসার চালিয়ে খাবার খরচ সবকিছু মেনটেন করে ঋণের বিশাল বোঝা থেকেও মুক্তি পাবেন এবং কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারবেন, সেই ধরনের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালবেলা কিন্তু বাহিরে বের হয়ে গিয়েছি আজকে। প্রতিদিনের মতো রান্নাঘর থেকে আজকে আর ভিডিওটি শুরু করতে পারিনি। তো আজকে কিন্তু বাচ্চাদের নিয়ে বাহিরে বের হয়েছি একটা কাজে। তো ভাবলাম পাশে যেহেতু দোকান আছে একটু ঘুরে যাই। মেয়েটা বারবার রিকোয়েস্ট করছিল। তো টুকটাক কিছু কেনা হয়েছে আর সেই সাথে তারপর কিন্তু এখান থেকে গিয়ে বাসায় গিয়ে রান্নাবান্না করেছি। সেই ভিডিওগুলো একে একে শেয়ার করব। তো যাই হোক, রুবেল এসকে আইডি থেকে একটা আপু একবার কমেন্ট করে বলেছিলেন গত ভিডিওতে, দিদি আমার স্বামী রাজমিস্ত্রি লেবার করে, 450 টাকা প্রতিদিনের আয়। তার মধ্যে আমার শাশুড়ি অনেক দেনা করে গেছেন, সেই দেনার ভাগ আমাদের উপর। কি করে দেনা শোধ করে সংসার চালিয়ে টাকা জমাবো, প্লিজ এই বিষয়ে একটা ভিডিও দিবেন। তো আমি ভাবলাম আমি তো বেশিরভাগই মধ্যবিত্ত সংসারের ভিডিও দেই, তবে যেহেতু আপুর অবস্থা আসলে একটু খারাপ, মানে প্রতিদিনের দিন আনা দিন খাওয়া সংসার, তো তার মধ্যে আবার ঋণের বিশাল বোঝা, আপু হয়তো বা অনেকটা বিপদে আছে আমাদের থেকেও। আসলে অন্যের বিপদের কথা বা অন্যের দুঃখের কথা যখন শুনি তখন মনে হয় যে না, সৃষ্টিকর্তা আমাদেরকে একটু ভালো রেখেছেন হয়তোবা। তো যাই হোক, যাদের আসলে দিন আনা দিন খাওয়া সংসার, তাদের কিন্তু সংসার চালাতেই অনেকটা কষ্ট। তার মধ্যে যদি আবার ঋণের বিশাল বোঝা থাকে তাহলে তো আর কথাই নেই। তবে ঋণের বিশাল বোঝা তাই বলে হতাশ হবেন না। ধৈর্য আর উপরওয়ালার উপর বিশ্বাস রেখে তারপর আগাতে হবে। আপনার জীবন কিন্তু থেমে থাকবে না। আপনি পারবেন না জীবনকে থামিয়ে দিতে। এই টাকার মধ্যেই কিন্তু আপনাকে জমাতেও হবে, যাতে পরবর্তীতে আবার ঋণ করতে না হয়, এবং সেই সাথে কিন্তু আপনাকে ঋণের বোঝা থেকেও মুক্তি পেতে হবে। আবার জীবনটাকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। আসলে জীবন ওই যে বললাম অনেক কঠিন। কঠিন জীবনকে আপনাকে সবকিছুই মেনটেন করে চলতে হবে আপনার মাত্র বুদ্ধি দিয়ে। তো বুদ্ধি দিয়ে যদি আপনি না আগান, পরিকল্পনা যদি আপনি পরিকল্পনা দিয়ে সবকিছু না করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জীবনযাত্রা আপনি থামিয়েও রাখতে পারবেন না, কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। তাই পরিকল্পনা করে আস্তে আস্তে বিপদগুলো থেকে আপনাকে মুক্তি পেতে হবে। তাই বলবো আপু, আপনি একদমই চিন্তা করবেন না, টেনশন করবেন না। আসলে অল্পের মধ্যে কিভাবে আপনি সংসার চালিয়ে একটু একটু করে ঋণের বোঝা শোধ করতে পারবেন, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু আজকে আপনার জন্য ভিডিওটি দিয়েছি। আর যেহেতু আরো অনেক কিন্তু রিকোয়েস্টেড ভিডিও আসছে, মানে আরো অনেক বাজেট ভিডিও, আর আমি যেহেতু 2-3 দিন পর পর ভিডিও দেই, এর জন্য কিন্তু একটু লেট হচ্ছে। যারা আমাকে বাজেট ভিডিও করতে বলেছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে আমার চ্যানেলটির পাশে থাকুন। আমি একে একে সবার কমেন্ট নিয়ে কিন্তু বা বাজেট নিয়ে ভিডিও দিব। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অন্তত আপনারা যারা এই বাজেট ভিডিও আমার কাছে চান কমেন্ট করে, তারা অন্তত আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের জন্য আমি ভিডিও মেক করি, অথচ আপনারা কিন্তু লাইক দিতে এত কিপটামি কেন করেন আমি জানি না। আপনাদের কিন্তু লাইক দিতে অনেক টাকা খরচ হয়, এমনও না। তো এর জন্য বলবো আপনাদের জন্য বিনা পারিশ্রমিকে আমি যদি একটা বাজেট ভিডিও দিতে পারি, আপনাদের কেন মানে লাইক একটা দেয়া নিয়ে এত কৃপণতা? তো যাই হোক, আমার ভিডিওতে আজকাল লাইকের সংখ্যা খুব কম আসে, এর জন্য আমার একটু মনটা খারাপ। এর জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু কথাটা শেয়ার করি। আর কিছু মনে করবেন না। তারপরও যাদের ভালো লাগবে, ভালো লাগার জায়গা থেকেই লাইক দিবেন। আসলে লাইকের উপর অনেক বেশি কিছু নির্ভর করে এমন না। আমার লাইক খুব কম, তারপরেও কিন্তু ভিউজ মোটামুটি খারাপ হয় না। তো যেসব ভিডিওতে লাইক খুব কম অথচ ভিউজ আছে, সেগুলো দেখলেই বোঝা যায় যে লাইকের উপর আসলে ভিউজটা অতটা নির্ভর করে না। তবে তারপরেও রিকোয়েস্ট থাকবে, আসলে কি আপনাদের একটা লাইক কমেন্ট পেলে অনেকটা আমি মোটিভেট হই। মনে হয় যে উৎসাহ বাড়ে যে আমার কাজগুলো যে করছি বা সময় নষ্ট করে ভিডিওগুলো করছি, সেটা কিন্তু আসলে একটা পূর্ণতা পায়। তো কাজের একটা সার্থকতা আসে। যাই হোক,
তো এখানে আমি রান্না বান্না করছিলাম, আসলে আমাদের কিন্তু খেতে পড়তে অনেক বেশি টাকা লাগে না, তবে এই যে ঋণ বলেন, তারপর সংসারের অন্যান্য জিনিস বলেন, যেহেতু আপুর সংসারে শুধু আপু, আপনি আর আপনার হাজবেন্ড, তো এর জন্য বললাম উপরওয়ালা আপনাকে যেমন বিপদ দিয়েছে, বিপদ থেকে মুক্তির উপায়ও দিয়েছে। আপনাকে আগে বলবো, আপনি আপনার পরিবারের যে পরিকল্পনাটা, মানে পরবর্তীতে বাচ্চা নেওয়ার যে পরিকল্পনা, এই ঋণের বোঝা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আপনি এই পরিকল্পনাটা করবেন না। মানে আপনারা দুইজনই থাকবেন, সংসারটা আর বাড়াবেন না যতদিন না আপনার এই শাশুড়ির ঋণ শোধ হচ্ছে। তো এবার বলি, আসলে ঋণের যে বোঝাটা, এটা কিন্তু আপনি একদিনে শোধ করতে পারবেন না, আপনাকে অবশ্যই সময় নিয়ে শোধ করতে হবে। যার কাছে আপনার ঋণ আছে তাদের কাছ থেকে সময় চাবেন যে আমি ধীরে ধীরে ঋণ শোধ করে দেব। একবারে ঋণ শোধ করতে গেলে আপনি কিন্তু তখন আরো বেশি ঋণের জালে জড়িয়ে যাবেন। এর জন্য অল্প অল্প করে আপনি ঋণ শোধ করার কথা বলবেন। আসলে একটা মানুষকে যদি আপনি বুঝিয়ে বলেন যে আমি অল্প অল্প করে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চাই এবং আরো নতুন কোনো ঋণ করতে চাই না, তখন কিন্তু সেই মানুষটা আপনারকে যদি বুঝিয়ে আপনি কনভিন্স করতে পারেন, অবশ্যই আমার মতে সময় দিবে। তা আপনি বলবেন যে আমি অল্প অল্প করে বা মাসিক একটা টাকা দিয়ে ঋণ শোধ করব। তাতেও যদি সে রাজি না হয়, তখন আপনি হয়তোবা যে বিভিন্ন ধরনের এনজিও আছে ওগুলো থেকে আপনি ছোটখাটো একটা লোন নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনি আগে মাথায় রাখবেন যে লোনের যে প্রতি মাসের যে কিস্তিটা আসে ওটা আপনি কিভাবে শোধ করবেন, এবং ওইটা যে কিস্তিটা আসে সেই কিস্তি অনুযায়ী আপনি প্রতিদিন টাকা জমাবেন। তারপর আমি ছোট একটা উদাহরণ আপনাকে এখানে দিয়ে দেব, যে অনুযায়ী আপনি আর কি নিজের মতো করে সাজিয়ে বাজেটটা সাজাবেন যাতে আপনি সংসারটা চালাতে পারেন। তবে একসাথে ঋণ শোধ করার চিন্তা করবেন না, কারণ তাতে কিন্তু আপনি নতুন করে ঋণের জালে জড়াতে পারেন। একসাথে ঋণ শোধ করার চিন্তা না করে বরং একটা নিয়ম মেনে আপনি ঋণ শোধ করার চিন্তা করবেন। ঋণ ভাঙার হাতিয়ারই এটা। এবার বলি 450 টাকা আপু আপনি কিভাবে আপনার সংসারটা চালাবেন। আপনি খাবার খরচ রাখবেন 200 টাকা, ঋণ ফেরত বাবদ রাখবেন 100 টাকা, ঘর ভাড়া যদি আপনার থাকে সেই জন্য রাখবেন 100 টাকা। আর যদি ঘর ভাড়া না থাকে, আপনি যদি গ্রামের সাইডে হয়ে থাকেন বা আপনার ঘর ভাড়া নাই, গ্রামে নিজেদের বাসা বাড়িতে বা থাকেন, তাহলে কিন্তু আপনি এই ঘর ভাড়ার টাকাটাও ঋণ ফেরতের জন্য রেখে দিবেন। আর বাকি হচ্ছে 50 টাকা আপনি সঞ্চয় করবেন। 50 টাকা হোক, 30 টাকা হোক, যেভাবেই হোক আপনি কিন্তু অল্প অল্প করে টাকা প্রতিদিন একটু করেও সঞ্চয় করে রাখবেন। না হলে কিন্তু আপনি আরো পরবর্তীতে বড় বিপদের যখন সম্মুখীন হবেন, তখন কিন্তু আপনাকে নতুন করে আবার ঋণ করতে হবে। এর জন্য নতুন কোনো ঋণের জালে আপনি না জড়ান। যেহেতু আপনি একটু প্রতিদিনের আয় থেকে আপনার সংসার চালাতে হয়, সেক্ষেত্রে আপনি যদি নতুন ঋণের জালে জড়ান, তখন কিন্তু আপনার জীবনটা একদম এলোমেলো হয়ে যাবে। তাই সর্বপ্রথম আপনাকে একটা গোছালো জীবন পেতে হলে আপনাকে অল্প অল্প করে হলেও সঞ্চয় করতে হবে। আপনি এখানে ঋণ ফেরতও দিবেন, আবার এদিকে সঞ্চয়ও করবেন। অল্প হোক সঞ্চয়, কিন্তু এইটাই কিন্তু মাস শেষে দেখবেন এই 50 টাকা করে সঞ্চয় কিন্তু আপনার একদম 1500 টাকার মতো হবে, এবং সেটাই কিন্তু বছরে অনেকগুলো টাকা হবে। এবং এই টাকা দিয়ে আপনি আপনার সব ধরনের বিপদ মোকাবেলা করতে পারবেন, যাতে করে আপনাকে আর নতুন করে কারো কাছে হাত পাততে হবে না। এরপর হচ্ছে আপনি ঘর ভাড়ার জন্য তো 100 টাকা রাখলেন, যেটা মাস শেষে 3000। 3000 টাকার উপরে অবশ্যই আপনি ঘর ভাড়া থাকবেন না, সেটা আপনি যেখানেই থাকেন না কেন। আর যদি ঘর ভাড়া না লাগে, তখন এই টাকাটাও কিন্তু আপনি ঋণ ফেরত বাবদ রাখবেন। তো প্রতিদিন যদি আপনি 100 টাকা করে ঋণ ফেরত বাবদ রাখেন, মাসে কিন্তু 3000 টাকা। তো এই 3000 টাকা দিয়ে যদি আপনি ঋণ শোধ করতে পারেন তো ভালো, আর যদি তা না পারেন, তাহলে 3000 টাকার সমপরিমাণ মাসে কিস্তি আসে এরকম একটা লোন নিবেন, এবং সেই লোন নিয়ে আপনি আপনার ঋণের টাকাটা, আমি যেহেতু জানি না আপনার কত টাকা ঋণ, এর জন্য আপনি ওই ঋণের টাকাটা ওইভাবে শোধ করবেন। আর না হলে সময় নিবেন যে আমি প্রতি মাসে 3000 টাকা করে দিব, এইভাবে হয়তোবা ঋণ শোধ করার চেষ্টা করবেন। না হলে আপনি একটা মোটামুটি একটা এনজিও বা সমিতি দিয়ে লোন নিয়ে তারপর হচ্ছে আপনি এই ঋণের টাকা, মানে আপনি যে সমিতি থেকে লোন নিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনি 3000 বা ঘর ভাড়া না রাখলে 6000 টাকা কিস্তি আসে, এমন পরিমাণ লোন নিবেন। এমন পরিমাণ লোন নিবেন না যাতে করে আপনার এই যে প্রতিদিনের যে টাকাটা পান এখান থেকে খরচ করার পরও আবার অন্যের কাছ থেকে ধার করতে হয়, এমন ভাবে ঋণ নিবেন না। এই পরিমাণ টাকা কিস্তি আসে সেইভাবেই, আমি বারবার বলতেছি, এই পরিমাণ টাকা ঋণ আসে এমন ভাবেই কিন্তু আপনি লোন নিবেন। এই পরিমাণ কিস্তি আসে এমন ভাবে লোন না নিলে আপনাকে কিন্তু নতুন করে আবার ঋণের জারে জড়াতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর প্রতিদিন হচ্ছে 50 টাকা সঞ্চয় করবেন, সেটা কিন্তু মাসে 1500 টাকা হবে। এবার বলি 200 টাকা খাবার খরচ কিভাবে সামলাবেন। ধরেন প্রথম দিন আপনি হয়তোবা 200 টাকায় পারবেন না, একটু বেশি লাগবে, সেদিন আপনি এই ঘর ভাড়ার টাকাটা বা ঋণ ফেরতের টাকাটা না জমিয়ে বা এই সঞ্চয়ের টাকাটা না জমিয়ে প্রথম দিন ধরেন আপনি একটু বেশি বাজার করলেন। ধরেন কালকে থেকে আপনি এই নিয়ম মেনে শুরু করলেন। তো কালকে ধরেন একটু বেশি বাজার করলেন, আপনি 200 না, আপনি 300 টাকার বাজার করলেন, ওই দিন হয়তো বা সঞ্চয়টা করলেন না,
বা এই ঘর ভাড়ার টাকাটা রাখলেন না, বা আপনি এদিক থেকে 50 টাকা কম রেখে আপনি ধরেন প্রথম দিন একটু বেশি বাজার করলেন, তারপর দিন দেখবেন কি আপনার এমনি কিন্তু বাজারটা কমে যাবে। দেখেন, বা আপনি প্রথম দিন ধরেন চাল কিনলেন 1 কেজি 60 টাকার, ডাল কিনলেন 30 টাকার, আলু কিনলেন 3 কেজি 50 টাকার, আটা কিনলেন 40 টাকার। এই 200 টাকার মধ্যে কিন্তু আপনার নাস্তার খরচ, আপনার 2 বেলার খাবার খরচ, 2 বেলার নাস্তার খরচ সবটা মেনটেন করতে হবে। এর জন্য আমি আটাও রেখেছি। এই আটা দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে সকাল বিকাল কিন্তু খাওয়া যায়, কোনো ব্যাপার না। তো এরপর হচ্ছে আপনি আটা কিনলেন, তেল কিনলেন 50 টাকার, মশলা কিনলেন 50 টাকার, মরিচ কিনলেন ধরেন 20 টাকার, এভাবে 30 টাকার প্রথম দিন বাজার করলেন। তো প্রথম দিন একটু স্বাভাবিক বেশি বাজার করা লাগবে, তারপর কিন্তু আপনি পরবর্তীতে যখন কোনো দিন আবার বাজার কম করা লাগবে তখন কিন্তু ওই 100 টাকাটা আবার যেখান থেকে নিয়েছেন এখানে সেখানে রেখে দিবেন। তো এরপর হচ্ছে ধরেন দ্বিতীয় দিন আবার চাল কিনলেন 60 টাকার, দুজন মানুষ প্রতিদিন 1 কেজির বেশি চাল তো লাগার কথাই না। তারপর তেল কিনলেন 50 টাকার, সবজি কিনলেন, যেহেতু আপনার ওই পরের দিন কিন্তু আটা বা এই যে আলু ডাল এগুলো কিন্তু কেনা লাগতেছে না। প্রথম দিন যে আপনি আটা কিনলেন ওইটাই কিন্তু আপনার পরের দিন হয়ে যাচ্ছে। প্রথম দিন ধরেন আধা 1 কেজি আটা নাস্তা খেলেন, তারপরের দিন আবার বাকি আধা 1 কেজি আটা নাস্তা খেলেন। আবার আলু কিন্তু একদিনই 3 কেজি লাগছে না, আপনি কিন্তু পরদিন আপনার আর আলু কেনা লাগবে না, ওই তিন কেজি আলু দিয়ে কিন্তু আপনি পরদিন আবার চালাতে পারতেছেন। তারপর এই 30 টাকার ডাল কিন্তু আপনি একদিনে খাবেন না, এই অর্ধেকটা ডাল রান্না করলেন, যেহেতু পাতলা ডাল রান্না করলেন ধরেন কম লাগবে, তো তখন কিন্তু আপনি ওই ডাল দিয়ে আবার পরদিন রান্না করতে পারলেন। তারপর ধরেন ওই দিন 60 টাকার আপনি চাল কিনলেন আর 50 টাকার তেল কিনলেন। তারপর কিন্তু আপনি বাকি যে টাকাটা মানে 110 টাকা, তারপর কিন্তু আপনার 80-90 টাকা বাকি থাকে, ওইটা দিয়ে আপনি ছোট মাছ বা সবজি এগুলো কিনলেন 200 টাকার। তো তারপর দিন আবার তৃতীয় দিন এরকম ভাবে চাল কিনলেন, তারপর হচ্ছে আপনি তেল কিনলেন যেটা যেটা লাগে, তারপর আপনি ধরেন আলু কেনা লাগলো না, 3 কেজি আলু 3 দিন অনায়াসেই খাওয়া যায়। তারপর ধরেন আপনি একটু ডাল কিনলেন বা একটু আপনি সবজি যেহেতু আগের দিন কিনেছেন ওইটাই কিন্তু রয়ে গেল, তখন কিন্তু দেখা যায় তৃতীয় দিন আপনি চাল আর তেল কিনলে আপনার হয়ে যায়। তো আপনি চাল আর তেল দিয়ে যদি 110 টাকার বাজার করেন তৃতীয় দিন, তাহলে কিন্তু আপনার 90 টাকা এখানে বেঁচে যায়। তো ওই 90 টাকা আপনি এই যে প্রথম দিন 300 টাকার বাজার করেছিলেন তখন কিন্তু এখানে 50 টাকা জমান নাই, বা ঋণ ফেরতের জন্য যে 100 টাকা ওইটা কিন্তু জমান নাই, তখন কিন্তু আপনার ওই যে এই তৃতীয় দিন গিয়ে 90 টাকা থাকবে, তখন কিন্তু আপনি ওই টাকাটা আবার ওই জায়গায় রেখে দিবেন। তো তাহলে কিন্তু আপনি দেখেন সুন্দরভাবে পরিকল্পনা করে আপনি কিন্তু ম্যানেজ করতে পারছেন এবং আপনার কিন্তু 30 দিনের টাকাটা ঠিকই জমে যাচ্ছে। তো এইভাবে করে আপনি একটু ধৈর্য ধরে তারপর হচ্ছে আপনি সংসারটা চালাবেন এবং পরিকল্পনা করে চালাবেন, হতাশ হবেন না। তো এভাবে পরিকল্পনা করে নিয়ম মেনে আর কি যদি আপনি পরিকল্পনা করে ধৈর্য ধরে সংসার চালান তাহলে দেখবেন আপনি ঋণের বোঝা থেকেও মুক্তি পাবেন, আবার কিন্তু আপনি অল্প অল্প করে সঞ্চয়ও করতে পারবেন। এবং পরিবার পরিকল্পনাটা একটু ঋণ থেকে মুক্তি পাওয়ার পর করবেন, তাতে করে আপনার জন্য কিন্তু ভালো হবে। তো যাই হোক আপু, আপনার ভালোর জন্য আসলে অনেক ধরনের পরামর্শ দিলাম, কিছু মনে করবেন না, আপনি আপনার মতো সাজিয়ে সংসারটা করেন এবং সুন্দরভাবে পরিকল্পনা করতে শিখুন। পরিকল্পনা ধৈর্য নিয়ে আগালে সবকিছুই সম্ভব। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।